আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক ইংরেজি। আজকে তোমাদের প্রেপজিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ক্লাসে স্বাগতম। আমরা আজকে পড়ব প্রেপজিশন কি। প্রেপজিশন দ্বারা বিভক্তি বোঝায়। এই বিভক্তি 6 প্রকার। তো 6 প্রকারের বিভক্তি বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে। প্রেপজিশন দ্বারা স্থান, সময়, দিক, কারণ এবং তুলনা বোঝায়, এগুলো শিখবো। তারপরে আমরা শিখবো প্রেপজিশন ভার্সেস অ্যাডভার্ব, কখন প্রেপজিশন গুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আমরা শিখবো 6 টাইপ অফ প্রেপোজিশন। ফাইনালি আমাদের 65+ প্রেপোজিশন একটি ক্লাসে কোন কোন ওয়ার্ড প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে 65+ ওয়ার্ড যে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়: at, in, into, inside, out of, outside, on, upon, onto, over, above, up, under, below, beneath, to, with, within, onto, off, through, across, along, into, of, since, for, as, because of, owing to, due to, between, among, but, except, without, till, until, towards, throughout, near, before, after, against, beyond, during, in spite of, despite, behind, beside, following, past, considering, concerning, like, unlike, than, down, opposite, from, in addition to, with a view to, a oblique and o oblique of। তারপরে লেখা আছে প্রেপোজিশন যে 6 প্রকার। সিম্পল প্রেপোজিশন মানে যে প্রেপোজিশন গুলো একাই ব্যবহৃত হয়, একটি প্রেপোজিশন থাকে, এট, ইন, অন। সিম্পল। ডাবল মানে দুইটা প্রেপোজিশন থাকে, যেমন অন টু, ইন প্লাস টু, ইনটু, অন প্লাস টু, অন টু, অন প্লাস টু, অন টু, আউট অফ, আউট অফ। তাহলে দুইটা প্রেপোজিশন থাকলে তাকে আমরা বলবো ডাবল প্রেপোজিশন। কম্পাউন্ড প্রেপোজিশন গুলো জেনারেলি যদি কোনো নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সাথে প্রেপোজিশন যুক্ত হয় তাহলে আমরা তাকে বলবো কম্পাউন্ড প্রেপোজিশন। কম্পাউন্ড প্রেপোজিশন যেমন অ্যাক্রসে ছিল অন প্লাস ক্রস, এটাকে সংক্ষেপে বলে অ্যাক্রস। তারপরে দেয়া আছে কি বিটুইন, এটাকে বলে বাই প্লাস টুইন, বিটুইন। তাহলে বিটুইন, অ্যাক্রস, এগুলোকে আমরা কি প্রেপোজিশন বলবো? কম্পাউন্ড প্রেপোজিশনস বলবো। তারপরে দেয়া আছে যে পার্টিসিপল প্রেপোজিশনস, মানে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অথবা পাস্ট ফর্ম যদি কখনো প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাকে বলবো আমরা পার্টিসিপল প্রেপোজিশনস। দেওয়া আছে যেমন ফলোইং, ফার্স্ট, কনসিডারিং, কনসার্নিং, এগুলোকে আমরা কি বলবো? পার্টিসিপল প্রেপোজিশন। তারপরে বলবো ফ্রেজাল প্রেপোজিশন, একাধিক ওয়ার্ড যদি প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, যেমন ইন এডিশন টু, উইথ আ ভিউ টু, ওয়িং টু, ডিউ টু, বাই রিন অফ, লুক ফরওয়ার্ড টু, এগুলোকে বলবো পার্টিসিপল প্রেপোজিশন, ফ্রেজাল প্রেপোজিশনস। তারপরে ডিসগাইজ প্রেপোজিশন, ডিসগাইজ মানে ছদ্মবেশ বোঝায়, যে প্রেপোজিশন গুলো লুকিয়ে থাকে তাকে বলা হয় ডিসগাইজ প্রেপোজিশন। যেমন মাঝে মাঝে এ অন অর্থ দেয় আর ও অফ অর্থ দেয়, যেমন বলি ইট ইজ 7 o'clock, ও ক্লক মানে অফ ক্লক। আর যদি বলি রাইস সেলস 65 টাকা আ কেজি, আ পার কেজি, তাহলে এই আ ইকুয়াল অন অর্থ দেয় সেখানে, তাহলে আটা অন অর্থ দেয় আর ওটা অফ অর্থ দেয়, এগুলোকে আমরা বলবো ডিসগাইজ প্রেপোজিশনস। তাহলে দেখি প্রেপোজিশন দ্বারা মূলত কি বোঝায়। প্রেপোজিশন গুলো দ্বারা মূলত বোঝায় যে বাক্যের নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য অংশের যে সম্পর্ক, এইটাই হলো মূলত আমাদের প্রেপোজিশনের কাজ। প্রেপোজিশন কি করে? নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করে। তাহলে ডেফিনেশনে পড়বো, আমরা জানি ফ্রি বা ফ্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। অর্থাৎ প্রেপোজিশন হতে গেলে অবশ্যই এরপর নাউন অথবা প্রোনাউন থাকবেই। তাহলে প্রেপোজিশনের সংজ্ঞা আমরা বললাম যে হলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রেপোজিশন দ্বারা স্থান বোঝায়, সময় বোঝায়, দিক বোঝায়, কারণ বোঝায়, তুলনা বোঝায়। স্থানের সাথে যদি বলি ইন ঢাকা, এট চিলাহাটি, তাহলে স্থানের পূর্বে এট ইন। সময় অন মানডে, ইন জানুয়ারি, তাহলে সময়ের পূর্বে প্রেপোজিশন। যদি বলি দিক, হি কামস টু মি, আমার দিকে আসে, টু হলো প্রেপোজিশন, দিক অর্থ দেয়। কারণ অর্থ দেয় ফর, মানে কারণ হিসেবে বসতে পারে বিকজ অফ, হি কুডন্ট কাম বিকজ অফ ইলনেস,
তার মানে বিকজ অফ কারণ। আর তুলনা, তুলনার ক্ষেত্রেও কি বসে? প্রেপোজিশন বসে, যেমন লাইক আনলাইক অথবা দেন। হি ইজ বেটার দেন মি অবলিক আই, মি দিলে এটা প্রেপোজিশন হিসেবে বসলো। তার মানে দেনের পর যদি মি বসে অবজেক্টিভ ফর্ম প্রেপোজিশন হিসেবে বসে। তাহলে আমরা বুঝলাম প্রেপোজিশন স্থান, সময়, দিক, কারণ আর তুলনা অর্থে বসে। তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দেখি যে আমরা প্রেপোজিশন অর্থ পড়েছি যে বিভক্তি। বিভক্তি কয় প্রকার? আমরা ছোটবেলা থেকে পড়ে আছি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এরকম করে আমরা কি প্রথমা বিভক্তি বা জিরো বিভক্তি, যেখানে কোনো বিভক্তি থাকে না তাকে বলবো আমরা প্রথমা বিভক্তি। তার মানে প্রথমাটা কি? জিরো, প্রথমা, এখানে কোনো কি থাকবে না, শূন্য বিভক্তি। যেমন যদি বলি আমি ভাত খাই, তার মানে প্রথমা বিভক্তি সাবজেক্টের সাথে হয়, কর্তৃকারকে হয়। তাহলে আমি ভাত খাই, আমিটা এখানে কোনো বিভক্তি নাই, তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে জিরো বিভক্তি। এখন দ্বিতীয় বিভক্তি, এই টু কে বলে দ্বিতীয় বিভক্তি, বাংলায় অর্থ দেয় দিকে। যেমন আমি ঢাকা যাই, মানে কোন দিকে যাই? ঢাকার দিকে যাই, আই গো টু ঢাকা। আমি স্কুলের দিকে যাই, আই গো টু স্কুল। তাহলে দিকে অথবা প্রতি হলে দ্বিতীয় বিভক্তি। 3 নাম্বার, দিয়া দ্বারা কর্তৃক হলে তৃতীয় বিভক্তি। যদি বলি আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ পেন, আমি কলম দিয়ে লিখি। আর ব্যক্তি দ্বারা যদি কোনো কাজ করিয়ে নেওয়া হয় তখন বসে বাই, রাইস ইজ ইটেন বাই রানা। তার মানে ব্যক্তি দ্বারা কোনো কাজ করিয়া বুঝাইলে বাই বসে, বস্তু অথবা কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা কাজ করা বুঝাইলে উইথ বসে। বাই আর উইথটা হলো তৃতীয় বিভক্তি, আর প্রেপোজিশন হিসেবে বাই আর উইথ বসে। চতুর্থী বিভক্তি হলো ফর, বাংলা হলো জন্য অথবা নিমিত্তে। জন্য অথবা নিমিত্তে বুঝাইলে ফর বসে। আর হতে থেকে হলো পঞ্চমী বিভক্তি, ফ্রম অথবা কি বসে? দেন। হি কেম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে আসলো। তাহলে হতে থেকে কোন বিভক্তি? হতে থেকে হলো পঞ্চমী বিভক্তি। তারপরে আমরা দেখলাম যে ষষ্ঠী বিভক্তি, অফ, বাংলায় র অথবা এর অর্থ দেয়। যদি বলি রহিমের বাড়ি, বলতে পারি রহিমস হাউস অথবা দ্য হাউস অফ রহিম। রহিমের বাড়ি, র আসলে অথবা এর আসলে মালিকানা বোঝায়, তাহলে অফ বসে। আর সপ্তমী বিভক্তি হলো এ অন্তস্থ হতে, এগুলো জেনারেলি স্থানের পূর্বে বসে অথবা সময়ের পূর্বে বসে। স্থানের পূর্বে বসলে যেমন আমি ঢাকায় বসবাস করি, আই লিভ ইন ঢাকা, এর অর্থ আমি বসবাসকারী কোথায়? ঢাকা না, আমি বসবাস করি ঢাকায়। যে অন্তস্থ যে আসলো, এর জন্য বিভক্তি হলো কি? ইন। তাহলে ইন অথবা এক বিভক্তিটা বসে সপ্তমীতে, কিসের পূর্বে? স্থানের পূর্বে, অধিকরণ কারক বাংলায় আমরা যাকে বলি। তার মানে দেখলাম যে প্রেপোজিশন গুলো সব সময় বিভক্তি অর্থ দেয়, যে বাক্যে বিভক্তি থাকে না সেখানে প্রেপোজিশন বসে না। তাহলে এখন যদি বলি যে হি ইজ ডুইং ইট ড্যাশ গেটিং এ প্লাস, সেটা করতেছে কি করার জন্য? এ প্লাস পাওয়ার জন্য। তাহলে এটা আমরা দিলাম কি? ফর। ফর অর্থ কি? জন্য অথবা নিমিত্তে, সে এ প্লাস পাওয়ার জন্য। তাহলে হি অর্থ সে, ইজ ডুইং মানে করতেছে, ইট মানে এটা, গেট মানে পাওয়ার জন্য, এ প্লাস, গেট মানে পাওয়ার, এ প্লাস মানে কিসের জন্য? এ প্লাস পাওয়ার জন্য। এই জন্য অর্থে কি বসলো? ফর বসলো। তার মানে আমরা বুঝলাম প্রেপোজিশন গুলো সব সময় বিভক্তি অর্থ দেয়। আর যদি কোনো প্রেপোজিশন বিভক্তি অর্থ না দেয় সেটা হলো অ্যাডভার্ব হিসেবে বসতে পারে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। তাহলে আমরা দেখি ওয়াক আপ, কাম হিয়ার, কাম ইন, তাহলে ভিতরে আসো। তাহলে ওয়াক আপ মানে উঠে দাঁড়াও, তাহলে ভিতরে আসো। এই যে এটা প্রেপোজিশন, এটা প্রেপোজিশন, কিন্তু এরপরে কি নাউন প্রোনাউন আছে? না, নাউন প্রোনাউন নাই, তাহলে এগুলো আর প্রেপোজিশন থাকবে না, এগুলো হবে অ্যাডভার্ব। তার মানে আমরা প্রেপোজিশন আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য বুঝলাম। যদি প্রেপোজিশনের পর নাউন বা প্রোনাউন থাকে তখন প্রেপোজিশন হয়, আর যদি নাউন প্রোনাউন না থাকে তখন হয় কি? অ্যাডভার্ব। তাহলে দেখি হি ওয়াক আপ দা হিল, সে পাহাড়ের উপর দিয়ে হাঁটে। তাহলে হি ওয়াকস আপ দা হিল। দেখো দা হলো ডিটারমিনার, এরপরে নাউন আছে না? নাই, আছে। তাহলে এই আপটা এখানে কি হবে?
এই অ্যাপটা এখানে প্রেপজিশন হিসেবে ব্যবহৃত হবে। তার মানে বুঝলাম আমরা যে প্রেপজিশন হলে ওর পরে নাউন অথবা প্রোনাউন থাকবে, আর নাউন প্রোনাউন না থাকলে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে 6 টাইপ অফ প্রেপজিশন আগেই বলে দিয়েছি। এই উদাহরণগুলোর সাথে আমরা হলো পরিচিত হব, অর্থ বুঝবো এবং প্র্যাকটিস দেব। আর 65 মানে 65টারও বেশি প্রেপজিশন আমরা দেখব। তাহলে অ্যাট আর কি লিখলাম, ইন। অ্যাট ইন জেনারেলি 7টা করে ব্যবহার আছে, তার মধ্যে প্রধানত সময়ের ক্ষেত্রে আর স্থানের ক্ষেত্রে জেনারেলি অ্যাট আর ইন ব্যবহৃত হয়। কিসের ক্ষেত্রে? সময়। তাহলে অ্যাট এর ক্ষেত্রে জেনারেলি বসে নির্দিষ্ট সময়, মানে ঘড়ির সময় যাকে বলি, নির্দিষ্ট সময়। কি সময়? নির্দিষ্ট সময়। অথবা বসে সময়ের ক্ষেত্রে ছোট স্থান। এই স্থানগুলো ছোট স্থান কখন হবে? তাহলে আমরা দেখব যে সহজ কথা, আমি হলো ডোমারকে ছোট স্থানও ধরতে পারি, বড় স্থানে। ঢাকাকে ছোট স্থানও ধরতে পারি, বড়। সংজ্ঞাটা হলো জেলা অথবা জেলার থেকে যদি বড় হয় কোনো জিনিস, তাকে আমরা বড় স্থান হিসেবে কাউন্ট করব। আর যদি জেলার থেকে ছোট হয় তাহলে আমরা সেগুলোকে ছোট স্থান বলবো। তাহলে ইনের ব্যবহার ওই রকম, নির্দিষ্ট সময়, আর এটা হলো ব্যাপক সময়। ব্যাপক মানে বড় সময়, আর এটা ছোট সময়, ছোট স্থান। তাহলে এখানে কি হবে? বড় স্থান, বড় স্থান। তাহলে আমরা দেখলাম ছোট স্থান কোনটা বুঝবো? জেলা অথবা জেলার থেকে ছোট হলে। যদি বলি আমি কোথায় থাকি, আমি সাভারে থাকি, অথবা আমি চিলাহাটিতে থাকি, আমি ডোমারে থাকি, তাহলে জেলার থেকে যদি ছোট হয় তাহলে দিব কি? অ্যাট। তাহলে অ্যাট চিলাহাটি, চিলাহাটি। যদি বলো ঘড়িতে কয়টা বাজে? 7টা বাজে, অ্যাট 7 AM অথবা PM। কয়টা বাজে? 7টা। যদি বলো 7টা 30, তবুও হবে অ্যাট 7:30। তার মানে নির্দিষ্ট সময় অথবা ঘড়ির সময় ছোট সময়ের পূর্বে বসে অ্যাট, ইন বসে ব্যাপক সময় অথবা বড় স্থান। ব্যাপক সময় বলতে বোঝায় সপ্তাহ, বছর, মাস, ঋতু। সপ্তাহ, বছর, মাস, ঋতু এগুলোর পূর্বে কি বসে? ইন বসে। যদি বলি সে জানুয়ারিতে আসবে তাহলে হয় ইন জানুয়ারি, জানুয়ারি। তাহলে যদি বলি সে গ্রীষ্মকালে আসবে, ইন সামার, SUMMAR, সামার। তাহলে বুঝলাম আমরা যে সপ্তাহ, বছর, মাস, ঋতু এগুলোর পূর্বে ইন বসে। ছোট স্থানের ছোট সময়ের পূর্বে বা ছোট সময়ের পূর্বে যদি ইন বসে তখন ডিটারমিনার থাকে। যেমন সকালকে ছোট ধরতে পারি, বড় ধরতে পারি, মর্নিং। যদি বলি হি উইল কাম, সে আসবে। যদি বলি সকালে আসবে, যদি ডিটারমিনার দেয়া না থাকে তখন হবে অ্যাট মর্নিং। আর যদি দেওয়া হবে হি উইল কাম ড্যাশ দ্য মর্নিং। তার মানে ছোট সময় হলে যদি ডিটারমিনার, আমরা ডিটারমিনার ক্লাসে পড়ে আসি, সংখ্যা বা পরিমাণবাচক শব্দ, আর্টিকেল, এগুলোকে ডিটারমিনার বলি ইন। তাহলে ছোট সময়ের পূর্বে ইন বসবে কখন? যদি ডিটারমিনার থাকে। আর ছোট সময়ের পূর্বে অ্যাট অলওয়েজই বসবে। আচ্ছা, তারপরে আমরা দেখলাম অনটু। অনটু আর ইনটুর মধ্যে পার্থক্য আছে। ইনটু মানে গতিশীলতা বোঝায়, বাহির থেকে ভিতরে প্রবেশ। হি কেম অথবা হি ইজ কামিং, সে আসতেছে, কামিং ইনটু দ্য রুম, সে রুমে আসতেছে। আর যদি বলি অনটু, অনটু মানে বোঝায় কোনো কিছুর উপরে গতিশীলতা বোঝায়। যেমন আমি যদি বলি আমি এখানে হলো ডাস্টারটা ঘষাঘষি করতেছি হোয়াইট বোর্ডের উপর, এরকম ঘষে ঘষে যদি কোনো এক স্থান থেকে অন্য স্থানে যায় তাহলে বলি অনটু। যদি বলো ইট ইজ মুভিং, মানে ডাস্টার ইজ মুভিং অনটু দ্য বোর্ড, BOARD, বোর্ডের উপর দিয়ে ডাস্টারটা চলাচল করছে, ঘষে ঘষে যাচ্ছে। তাহলে একে বলি অনটু। তারপরে দেয়া আছে ইনসাইড। ইনসাইড মানে কোনো কিছুর ভিতরে বুঝাইতে ইনসাইড বসে। আর আউট অফ, আউট অফ মানে আর আউটসাইড দুইটাই মানে বাহিরে বোঝায়, আউট অফ অথবা আউটসাইড। আউটসাইড মানে বোঝায় যে এটা একটা রুম হলে এর বাহিরে কোনো কিছু ঘটতেছে, একে বলা হয় আউটসাইড। আর যদি বলা হয় আউট অফ, তার মানে আপনি রুমে আছেন, রুম থেকে বের হয়ে বাইরে যাচ্ছেন। বের হয়ে কোথায়? বাইরে যাচ্ছেন। তাহলে রুম থেকে বের হয়ে